আমার প্রিয় বন্ধুদের নমস্কার আর ভালোবাসা জানিয়ে আমার জীবনের আর একটা নতুন সকালের ভিডিও শুরু করলাম। বাপের বাড়ির সেকেন্ড দিন, আজকে হচ্ছে সোমবার। আর আজকে একদম সকাল সকাল ঘুম ভেঙে গেছে। সকালে উঠেই দেখছি মা অনেক সকালে উঠেছে, উঠে মায়ের কাজ সেরে সকালের ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আর আমার শরীরে না একটা অ্যালার্ম তৈরি হয়ে গেছে। বাপের বাড়ি ঘুরতে এসে যে একটু লেট করে ঘুমাবো সেটাও হয় না, একদম সকাল সকাল ঘুম ভেঙে যায়। তো সকালে একটুখানি গরম জল খাই, মা আগের থেকেই জলটা বানিয়ে রেখেছে। আর জলটা অনেকটাই গরম হয়ে গেছে, জলের মধ্যে একটুখানি ঠান্ডা জল আবার মিশিয়ে নিচ্ছি। আমি গরম জলে জল মিশালাম, সেটা হলো না। মা আবার বকছিল, বলছিল অতটা গরম খাস না, তাই আবার ডবল করে জল মিশাতে হলো। যাই হোক, মায়ের সামনে আসলে তো মায়ের সব কথাই শুনতে হবে, কারণ যখন মায়ের কাছে থাকি না তখন নিজের মতো নিজের দায়িত্বে নিজে চলি, কিন্তু এখানে যেহেতু মা আছে তাই মায়ের কথা শুনেই চলতে হবে। আর ঘরের এখনও চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আছে, কারণ দরজা জানলা সেইভাবে ঠিকমতো খোলাও হয়নি। আর এই মাত্র দেখছি মজুমদার উঠে বসেছে। সকালের এক পোস্ত চা হয়ে গেছে, আমরা সবাই খেয়েছি। ভাই একটু লেটে উঠেছে, তো ভাই এখন বসে চা খাচ্ছে আর সবাই মিলে গল্প হচ্ছে। আর গল্পে এতটাই আমি মশগুল হয়ে যাচ্ছি, মাঝে মাঝে যে একটু ক্যামেরা বন্দি করব বা ভিডিও করব সেটাই কিন্তু ভুলে যাচ্ছি। সকালে অনেক গল্প হলো, আড্ডা হলো, ও চায়ের আসরে আর কি। তো চায়ের আসর তো অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, কিন্তু সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে। যদিও এই দায়িত্ব এখন আর আমার নেই। পারাদ্বীপে যখন যাব আবার সকাল থেকে কি বানাবো, ব্রেকফাস্ট কি হবে না হবে সেসব চিন্তা তো থাকবেই, কিন্তু এখন মায়ের চিন্তা। মা সকালে উঠেই মটর আলু পনির দিয়ে একটা তরকারি বানিয়েছিল, তো সেইটা দিয়ে খাওয়া হচ্ছে। আর তার সাথে সাথে তো কলকাতায় আসলে দই মিষ্টি আছেই, সেটা তো আর ছাড়া যায় না। এখন কাজের দায়িত্ব ছোটোখাটো, এই মা রান্না করছে আর আমাকে বললো একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিতে, কারণ দুপুরের রান্না বান্না হবে, তো সেই কাজটাই আমি করছি। এখন পুরো দুপুরের খাবারে চলে এসেছি। তো এখন প্রপার কিছু দেখাতে পারলাম না, ওই যে একটুখানি আগে বললাম ভিডিও করতেই ভুলে যাচ্ছি, খুব আনপ্রফেশনাল হয়ে যাচ্ছি। তা বাদে গল্প এতটাই হচ্ছে যে কখন ভিডিওটা করব সেটা ভুলেই যাচ্ছি, তো ভালোভাবে দেখাতে পারিনি। তবে আজকে দুপুরে রান্না হয়েছে করলা আলু বেগুন দিয়ে একটা তরকারি, সজনের ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর তার সাথে ঝিঙে আলু কাতলা মাছের ঝোল আর ছোট মাছের চাটনি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর ঘরে মা আমি আর মজুমদার ছিলাম, কারণ প্রিয়া দুপুরে খেয়েই ওর এখানে একটা বান্ধবী কলেজে পড়ে, তো সেখানে চলে গেছে, ভাই গিয়ে ছেড়ে এসেছিল। আর শ্রেয়াও দুপুরে ওর মামার সাথে কারখানায় চলে গেছে। তো আমিও মাকে বললাম বাইরে যাওয়ার জন্য, কিন্তু মা যেতে চাইলো না, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি হয়, তো এখন বসে নিশ্চিন্তে একটু টিভি দেখছে। বাধ্য হয়ে আমরাই একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু লিফটে যাব বলে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু লিফটের গেটটা মনে হয় 5তলায় বন্ধ করেনি, 5তলায় আটকে আছে লিফটটা, তো তার জন্য বাধ্য হয়ে আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। বাইরে গেটে এসে দাঁড়িয়ে কোন দিকে যাব দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, তারপরে একটা টোটো নিয়ে সোজা ভাইয়ের কারখানার উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ শ্রেয়া সেই দুপুরে খেয়ে ওর মামার সাথে চলে গেছে, ওর মামা হয়তো কাজে ব্যস্ত হয়ে থাকবে, কিন্তু শ্রেয়া হয়তো একা একা বোর হচ্ছে, তাই ভাবলাম ওখানে গিয়ে একটু ঘুরেও আসি আর ও কী করছে সেটা দেখেও আসি। আর এখানে পৌঁছে যেটা বুঝলাম, শ্রেয়া একটু বোর ফিলও করছিল, কারণ সেই দুপুর থেকে খাওয়ার পরের থেকে এসে বসেছে। যদিও অনেকটা টাইম এখানে অনেক যারা আছে তাদের সাথে একটুখানি গল্প করে কেটেছে। আর এটাই হচ্ছে ভাইয়ের কারখানা, ধূপের কারখানা। এখানে ধূপের মেশিন বিক্রি করে, প্যাডেল মেশিন এবং অটোমেটিক দুটোই কিন্তু খুব কম দামে দেয়। তাছাড়াও এখানে ধূপ তৈরি হয়, যেটা হোলসেল মার্কেটে বিক্রি হয়। আর ধূপ বানানোর যত সামগ্রী চাই উপকরণ লাগে সবগুলোই এখানে বিক্রি হয়। আর তাছাড়াও যারা ট্রেনিং নিতে চায় তাদেরও এখানে ট্রেনিং দেওয়া হয়। তো ভাইয়ের ওখানে অনেকটা সময় কাটলো, চা বিস্কুট ওখানেই খাওয়া হলো, খেয়ে আবার আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসার আগে মিষ্টিও নিয়ে আসলাম, একটু চকলেট মিষ্টি, কালো জাম,
দই আর তাছাড়া লাড্ডু এনেছি, কারণ লাড্ডুটাই মা একটুখানি ভালোবাসে খেতে বিশেষ করে। আর এসেই কিন্তু গোপালকে আগে চকলেট মিষ্টিটা দিয়ে ভোগ লাগানো হয়েছে, তারপরে আমরা সবাই মিলে মিষ্টি খাচ্ছি। আসার পরে চেষ্টা করছি যতটা বেশি মিষ্টি খেয়ে যেতে পারি, আর তার সাথে সাথে স্বাদটাও সাথে করে নিয়ে যেতে পারি, কারণ ওখানে গেলেই আবার মিষ্টি খাওয়া বন্ধ হয়ে যাবে। আর যত ডায়েটিং করব বাড়ি গিয়ে করব, এখানে আর কোনো ডায়েটিং না। গুড মর্নিং বন্ধুরা, আজকে এটা মঙ্গলবার, মানে বাপের বাড়ির আমার তৃতীয় দিন। আর এখন কিন্তু সবাই ঘুমিয়ে আছে। আর ওই যে বললাম সকাল থেকে উঠতেই আমার মানে যতই চেষ্টা করছি না কেন একদম ঘুমাতে পারি না, সকাল সকাল ঘুম ভেঙে যায়। যদিও সবার আগে মাই উঠে মায়ের কাজ সেরে মা সকালে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আজকে আলুর চচ্চড়ি হবে, আর মঙ্গলবার এমনিও নিরামিষের দিন, তো আলুর চচ্চড়ি আর রুটি হবে। আর এখান থেকে মায়ের বাইরের জানলা দিয়ে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়, মানে চোখ যত দূরে যায় একদম সুন্দর সবুজ গাছপালা, দেখতেও খুব ভালো লাগে। আর রান্না করতে করতে এমন একটু দৃশ্য না দেখলে কিন্তু খুব বোর লাগে। আর মজুমদার 7:30টার দিকে ঘুম থেকে উঠে গেছে, কারণ ওর 8টার সময় একটা মেডিসিন নিতে হয়, তো 8টার আগেই ও চাটা খায়। তো এখন দুজন বসে লিকার চা নিয়ে বসেছি, সাথেও মা আছে। তো আমি এখন দুটো বিস্কুট নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। ক্রিম কেকার বিস্কুট সবসময় আমার চা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু এখানে যে বিস্কুটটা আছে এখন এটা খাবো না ক্রিম কেকার খাবো সেটাই চিন্তা করছি। পারাদীপ থাকলে কিন্তু আমি সকালে চায়ের সাথে কোনো বিস্কুট খাই না, শুধু চাই খাই, আর কখনো আবার খাইও না চা, অত আমার চায়ের প্রতি নেশাও নেই। কিন্তু এখন টোনামোনায় পড়তে লাস্ট অবধি ডিসিশন নিলাম যে ক্রিম কেকার বিস্কুট খাবো। তবে 4টে বিস্কুটেই আমার না, এখানে মায়ের জন্যও বিস্কুট আছে। সকালেই দেখালাম মা টমেটো দিয়ে আলুর চচ্চড়ি বানাচ্ছে, তো সেই আলুর চচ্চড়ি আর রুটি আজকে সকালে ব্রেকফাস্ট। আর তার সাথে আছে কালকের আনা দই মিষ্টি। মজুমদার আগেই খেয়ে নিচ্ছে, এখনও কেউ সেইভাবে মানে ব্রেকফাস্ট করতে আসেনি, কারণ মজুমদারের 9টার সময়ও একটা মেডিসিন নিতে হয়, তো ওর খাওয়াটা সবসময় টাইমলি খেতে হয়। আর আজকে সকালে একটু ব্যস্তই আছি, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব অ্যাপোলো হসপিটালে। মজুমদারের একটা চেক আপ আছে, সেখানে চেক আপ করাতে নিয়ে যাব। মা ওদিকে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিল, আর আমরা বেরিয়ে পড়লাম। শ্রেয়া প্রিয়া সব বাড়িতেই আছে ওর মামার সাথে, ওরা হয়তো মামার সাথে কারখানায় যেতে পারে, নইলে মায়ের সাথে থাকবে। আর আমরা দুজনই বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। সামনেই দেখা যাচ্ছে একজন মেয়ে কি বউ সেটা আমি জানি না, তবে একজন মেয়ে হিসাবেই বলছি যে টোটো চালাচ্ছে। কিন্তু এটা দেখে এইসব দেখে মনে এতটাই শক্তি পাওয়া যায় যে মেয়েরা অনেক সময় নিজেকে খুব দুর্বল ভাবে, কিন্তু একদমই না। ইচ্ছা থাকলে কিন্তু মেয়েরা জীবনে অনেক কিছুই করতে পারে। বড় বড় কাজ তো অনেক কিছুই করেছে, কিন্তু প্রয়োজন হলে যে টোটো অটো নিয়ে রাস্তায় নেমে পড়তে পারে। তাই বলছি, লাচার বা দুর্বল ভাবার কোনো কারণ নেই, শুধু নিজের কি শক্তি আছে, নিজের কি ক্ষমতা আছে, সেটা নিজেকে জানবার খুব দরকার। আর আজ সকালে বাড়ি থেকে বেরোবার সময় একটুখানি মন খারাপ মতো হলো, বা একটুখানি মানে কি বলবো, ঝামেলা মতো হয়েছে। ঝামেলা ঠিক বলা চলে না, অ্যাকচুয়ালি হয়েছে কি, ভাই যেখানে থাকে সেখান থেকে অ্যাপোলো হসপিটালে যেতে খুব সম্ভব 40 থেকে 45 মিনিট লাগে বাইকে। তো মজুমদার বাইকে যেতে চাইলো, আর বাড়ির সবাই মানে ইনক্লুড আমিও চাইছিলাম না যে মজুমদার বাইক নিয়ে হসপিটালে যাক, কারণ মজুমদারের শরীরটাও অনেকটা উইক থাকে, ওর বড় একটা অপারেশন হয়েছে, মানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। তো তার জন্য ওর শরীর সবসময় কিছু না কিছু প্রবলেম থেকেই যায়, উইকনেসটা তো আছেই। তাই এতটা রাস্তা যাতে মানে বাইকটা নিয়ে না যাই, তো ভাই মা আমরা সবাই মিলে অনেক নিষেধ করা হয়েছিল, আর টেনশনও হচ্ছিল, কিন্তু মজুমদার শোনেইনি। মানে ও একদম মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে রেখেছিল যে বাইক নিয়েই যাবে। সবাই বলছিল, ভাই বারবার বলছিল তুমি চালাতে পারবে না, পারাদ্বীপে রাস্তা অনেকটা ফাঁকা থাকে, সেখানে চালাও আলাদা ব্যাপার, কিন্তু এখানে অনেক জ্যাম থাকে, হয়তো এখানে পারবে না, তুমি এখানে অনেক দিন বাইক চালাও নি। কিন্তু মজুমদার কারোর সাথে কোনো তর্কও করেনি বা কোনো কথাও বলেনি, কিন্তু ওর মনে কিন্তু একটা দৃঢ় একদম ছিল যে আমি নিয়েই যাব। তাই আবার বেশি আমি কিছু বললাম না, শুধু ওর বাইকের পিছনে ঠাকুরের নাম নিয়ে বসে পড়েছি। এখন ভালোই হসপিটালে পৌঁছাতে পারলে বাঁচি, কিন্তু বাড়িতে কিন্তু সবাই খুব টেনশন করছে এই আর কি।
আর হসপিটালে পৌঁছে গেছি। আর সব থেকে আমার ভুল হয়েছে, হসপিটালে পৌঁছাবার পরে হসপিটালের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি পৌঁছে, এই নাম লেখানো, নাম রেজিস্ট্রেশন করা, সেখানে গিয়ে করা, যদিও আগের থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল, কিন্তু তবুও এতটাই ব্যস্ত হয়ে গেছি যে বাড়ি জানাতেই ভুলে গেছি। আর যেমনি ডাক্তারের চেম্বারে ঢুকেছি আর সমান ফোন এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা দুশ্চিন্তায় ছিল বাড়িতে, কিন্তু আমি যে একটু জানিয়ে দেবো সেটা ভুলে গেছি। আর ওরাও ফোন করছিল না, রাস্তায় আছি কি কোথায় আছি বুঝতে পারছিল না। তো যাই হোক, এখন জানিয়ে দিতে তারপরে সবাই নিশ্চিন্ত হলো। নেফ্রোলজিস্টকে দেখানো হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আবার চেস্টের ডাক্তারকে কাছে পাঠিয়েছে আর কি। তো বসেই আছি, সময় আর শেষ হচ্ছে না কিছুতেই। এখন প্রায় 7টা বাজে, সারাদিন কিছু খাওয়া হয়নি। ক্যান্টিনে গেলাম, মানে হসপিটালের ক্যান্টিনে গেলাম, কিন্তু ওখানে যা খাবার আছে তা সারাদিন না খাওয়ার পরে ওটা খাওয়ার ইচ্ছাই হলো না। তাই এক বোতল জল নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। পুরো কাজ এখনও মেটেনি, আবার কালকে আসতে হবে। একবার হসপিটালে ঢুকলে সেখান থেকে বেরোনো খুব মুশকিল, কারণ 1 বছর ধরে এই অ্যাপোলোতে আমি মজুমদারের ট্রান্সপ্ল্যান্টের সময় অনেক ছুটোছুটি করে দেখেছি। হসপিটালে যদি একবার ঢুকে যাও তাহলে তুমি একটা মানে চক্রগুহের মধ্যে যেন ঢুকে যেতে হয়। সেখান থেকে বেরোতে গেলে কিছুতেই আপনার ইচ্ছায় বেরোতে পারবেন না। তো লাস্ট অবধি তো একটুখানি ঝামেলাও হয়ে গেল, একটা টেস্টও বাকি আছে, সেইভাবে চলে আসলাম। কারণ মজুমদার বাইক নিয়ে এসেছে, এদিকে রাত হচ্ছে, মানে পেটের খিদে আছে, তা বাদে মাথায় টেনশন আছে, কারণ রাত হয়ে গেলে মজুমদার বাইক নিয়ে কতটা যেতে পারবে না পারবে সেই একটা টেনশন। তো লাস্টে না পেরে একজনের সাথে ঝামেলা হয়ে গেল, তারপরে চলে এসেছি। বলেছি আর যা বাকি হবে কালকেই দেখব, আজকের আর কোনো মতেই আমি থাকতে পারবো না, কারণ এরপরে রাত হয়ে গেলে কখন পৌঁছাবো জানি না। তো তার জন্য আবার কালকে হসপিটালে যেতে হবে। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর তারপরে একটু ফোঁটা কিছু খেতে পারিনি। আর উপর নিচে এতক্ষণ ছোটাছুটি করে না এতটা খিদে পেয়ে গেছে যে এসে একদমই আমার ড্রেস চেঞ্জ করার ইচ্ছা ছিল না। শুধু হাত পাটা ধুয়েছি আর মাকে খেতে দিতে বলেছি, যদিও ড্রেস চেঞ্জ করিনি বলে মায়ের কাছে অনেক বকা খেয়েছি, তবুও মানে আমি খিদে আর যেন নিতে পারছিলাম না। তো খেতে বসলাম। আজকে নিরামিষ, তো টক ডাল, আলু সিদ্ধ, পটল আলুর তরকারি, ঝিঙে আলু পোস্ত, তারপরে আমের চাটনি হয়েছিল। তো এটা যেন আমার কাছে পুরো অমৃত লাগলো। গুড মর্নিং বন্ধুরা, আজকের কিন্তু নেক্সট ডে মতলব আজকে হচ্ছে বুধবার, মানে বাপের বাড়ি আজকে আমার 4র্থ দিন। আমি পুরো 3 দিনের ভিডিও একসাথে দিচ্ছি, কারণ ভিডিওগুলো অনেক লেটে পৌঁছাচ্ছে। আর তাছাড়াও আমি চাচ্ছিলাম সব দিনগুলোর একটু একটু স্মৃতি ধরে রাখতে, তাই আপনাদের সাথে শেয়ারও করছি আর আমার নিজের স্মৃতি একটুখানি রেখে দিচ্ছি, এই আর কি। তো যাই হোক, সকালে উঠে মজুমদার আমি বাজারে চলে এসেছি। আর আজকের কিন্তু পুরো রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখনও টিপ টিপ বৃষ্টি শুরু মানে চলছেই। তো মাঝখানে একটুখানি আসলাম, বেশি দূরে না, একদম গেটেই মার্কেটটা আছে। তো এখানে কচু শাক দেখেছে মজুমদার, যার জন্য ইলিশ নিল। ইলিশটা খুব একটা বড় ছিল না, একটু ছোট সাইজের ছিল। তো আমার নেবার তো একদমই ইচ্ছে ছিল না, কিন্তু মজুমদার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব মানে ভালোবাসে আর কি। তো তার জন্যই নিয়ে নিল। আর এখান থেকে আমরা কচু শাকটা নিচ্ছি। এখানে যে দাদুটা আছে উনি কচু শাক কেটে দিচ্ছে। তো দুটো কচু শাকই ছিল, কালো কচু শাক, সাদা কচু শাক। তো আমি দুটো মিলেই নিলাম। সাদাটা কেটে দিয়েছে, আর লেট হয়ে যাচ্ছে, বৃষ্টি আসছে বলে আমি বললাম কালো কচু শাকটা কাটতে হবে না, এমনিই দিতে, বাড়ি গিয়ে কেটে নেব। আর তাছাড়াও টুকটাক একটু বাজার করলাম, একটু চিংড়ি মাছ আর ফুল নিলাম, মা পূজার জন্য ফুল নিতে বললো। আর তাছাড়া টুকটাক সবজি নিয়ে দুজনে মিলে সকালে বাজার করে তবে বাড়ি ফিরলাম। কাটাও কিছুটা নিয়ে না, অনেক যে কেটেছে ওগুলো। আর সকাল সকাল ব্রেকফাস্ট সেরে কিন্তু বেরিয়ে পড়েছে হসপিটালের উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর তরকারি, বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, আজকে আর মাকে বানাতে হয়নি। তো আজকে কিন্তু ইচ্ছা থাকলেও বাইকে করে যেতে পারিনি, যদিও বাইকে কোনো অসুবিধা হয়নি। মজুমদার চুপচাপ থেকেও মানে প্রুভ করে দিল যে হ্যাঁ ও এখনও বাইক চালাতে পারবে, মানে কলকাতার রাস্তায়ও। তো যদিও আজকে ইচ্ছা থাকলেও নিয়ে যাওয়া গেল না, কারণ রাতের থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি একদম বন্ধ হচ্ছে না, টিপ টিপ হয়েই যাচ্ছে। তো যার জন্য আমরা একদম ট্যাক্সি ভাড়া করে নিয়ে হসপিটালে যাচ্ছি। 2015 সালে
মজুমদারের কিডনির প্রবলেম ধরা পড়ে। সেখান থেকে অনেক চেষ্টা করেছিলাম যে কিভাবে ভালো হবে, কারণ এটার মানে লাস্ট সমাধান যে অপারেশন সেটা বুঝতে কিন্তু আমাদের 3-4 বছর লেগে গেছিলো। যেখানেই যেতাম সবসময় একটা ভালো হসপিটালের খোঁজ করতাম আর ভালো ডাক্তারের খোঁজ করতাম। তাই আনন্দ করতে যাই, ভালো টাইম কাটাতে যাই, হসপিটালের বিল কোনো দিন মানে ফাইল কোনো দিন আমার সঙ্গ ছাড়েনি, কিন্তু তার সমাধান আমরা কিন্তু কোনো দিনই খুঁজে পাইনি। আমাদের বুঝতে অনেক টাইম লেগে গেছিলো, মানে কোনো কিছু বন্ধ দিইনি। আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি, কেউ গাছগাছড়া খেতে বলেছে কিংবা কেউ জল পোড়া যা করতে বলেছে সবই কিছু ট্রাই করেছি, তবুও কিন্তু কোনো সমাধান পাইনি। চেন্নাই, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, কলকাতা, যেখানে যেমন ভালো ডাক্তার কেউ ভি খোঁজ দিয়েছে সব জায়গায় গেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। লাস্ট অব্দি 2021 সালে মানে 2020 সাল থেকে 21 সালে একটা বছর পুরো আমার প্রসেসিং করতে টাইম লেগেছে। আর 2021 সালে লাস্ট অব্দি মজুমদারের অপারেশন হয়, কিডনি ট্রান্সপ্লান্ট হয়, কিন্তু তারপরেও যে খুব একটা সুস্থ আছে তেমন নয়। তাই অপারেশনের পরেও সেই ফাইলই আমার সঙ্গ। আজ অনেক দিন পরে ঘুরতে এসেছি, কিন্তু তার মেন একটা উদ্দেশ্য ছিল কিন্তু ডাক্তার দেখানো। কলকাতায় যেহেতু মজুমদারের ট্রান্সপ্লান্ট হয়েছে, তাই যে ডাক্তারের কাছে ও ট্রান্সপ্লান্টটা হয়েছিল সেই ডাক্তারের কাছে চেক আপ করাবো বলেই আর একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। তো এবার দেখাতে আসলাম, কিন্তু সেই 2 দিন ধরেও সেই এটা আমার কমপ্লিট হলো না। ওর একটু চেস্টের প্রবলেম আছে, তো চেস্টের ডাক্তার দেখাতে গিয়ে বোঝা গেল যে হয়তো ও চেস্টে জল জমেছে, কিন্তু অনেক টেস্ট করার পরেও ধরা পড়লো না। আজকে চেস্টে জল বার করার জন্য নিয়ে গেছিলো, কিন্তু ওখানে গিয়ে বললো যে চেস্টে কোনো জল নেই, জলটা শুকিয়ে গেছে। যদিও আসার 1 সপ্তাহ আগে ভুবনেশ্বর থেকে চেক আপ করিয়ে এনেছি, সেখানেও বলেছিল যে চেস্টে জলটা শুকিয়ে গেছে। তো যাই হোক, অনেকটাই কমপ্লিট হয়েছে, শুধু আর একবার হয়তো নেফ্রোলজিস্টে দেখাতে হতো, কিন্তু টাইম এতটাই কেটে গেল, সেই দেখাতে দেখাতে পুরো সন্ধে হয়ে গেল। আমাদের বেরোতে বেরোতে 6টা বেজে গেছে, তাই আর নেফ্রোলজিস্টকে দেখানো হলো না। জানি না এবার আর দেখাতে পারবো কি না, কারণ মজুমদারের ছুটিও নেই, অল্প ছুটিতে চলে এসেছি, তাই হয়তো আর এবার দেখানো হবে না, আবার পরের বারের জন্য ওয়েট করতে হবে। 7টা নাগাদ বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছেই আবার সেই আজকেও কিন্তু সারাদিন খাওয়া হয়নি, বাড়িতে এসে খেলাম। আর এখন শ্রেয়া আর প্রিয়া দুজনে ওর মামার সাথে বাইরে যাচ্ছে, বিরিয়ানি খেতে যাবে। তো আমরা আর গেলাম না, এমনিতে তো সারাদিন এত ধকল গেল, এত জার্নি গেল, খুবই কষ্ট হয়ে গেছে। ওরা দুজনেই মামার সাথে বেরিয়ে পড়েছে মানে বিরিয়ানির জন্য। প্রিয়া বিরিয়ানি খেতে গেছিলো, তাই কিছু ভিডিও করেছিল, তাই সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর পুরো 3 দিনের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, কারণ আমি চাচ্ছিলাম এই স্মৃতিগুলো ভিডিও হিসাবে আমার কাছে থাক। তো ভিডিওটা আজকে এইখানেই রাখছি, এর পরের ভিডিওগুলো আবার এইভাবে আসবে। তো যতক্ষণ না আর একটা ভিডিও আসছে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।